হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ছোট্ট বন্ধুরা। তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। এ পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অপেক্ষা নামক গল্পটি নিয়ে আলোচনা করব। তো অপেক্ষা গল্পটি লিখেছেন সেলিনা হোসেন। তো চলো আমরা প্রথমে সেলিনা হোসেন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সেলিনা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি 14 জুন 1947 খ্রিস্টাব্দে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা একাডেমিতে পরিচালক পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। সাগর, গল্পে বর্ণমালা, কাকতাড়ুয়া, চাঁদের বুড়ির পান্তা ইলিশ ইত্যাদি তার লেখা শিশু কিশোর উপযোগী বই। তিনি সাহিত্যকর্মে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান। 2009 সালে 21 পদক লাভ করেন। 2010 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে তিনি ডিলিট উপাধি পান। 2011 সালে দিল্লির সাহিত্য একাডেমি থেকে প্রেমচাঁদ ফেলোশিপ পান। তো চলো ছোট্ট বন্ধুরা, এখন আমরা গল্পটি পড়ি। রুমা আর রুবা দুই বোন। ওদের খুব ভাব, একসঙ্গে স্কুলে যায়, একসঙ্গে খেলে, খুব কমই ঝগড়া হয় ওদের। রুমার বয়স 12 আর রুবার 10। দুইজনের জন্মদিন নিয়ে ওদের মা বাবার এক একটি গল্প আছে। ওদের মা রাহেলা বলে, যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলি গাছটা ফুলে ফুলে ভরেছিল। এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু। খুশবু ছড়িয়ে গিয়েছিল চারিদিকে। রুবা উদ্গ্রীব হয়ে বলে, মা আমার গল্পটা বলো। তোর গল্পটা আমি বলবো মা। এ কথা বলে জসিম মিয়া মেয়েকে জড়িয়ে ধরে। বলে, যেদিন তুই হলি সেদিন বাড়ির বাইরের আম গাছটার নিচে বসে আছি। হঠাৎ মাথার উপরে তাকিয়ে দেখি আমের বোলে ভরে আছে গাছটা। এত বোল আসতে দেখিনি আগে। বোলের গন্ধে চারদিক ভরে গেছে। দুই বোন মা বাবার আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনো ফুল ছিঁড়ে বেনির সঙ্গে গেঁথে রাখে। ফড়িং ধরে, আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভিতর চাপা দিয়ে রাখে। শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে, বাবা তোমার 1000 বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক। জসিম মিয়া ওদের কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি, অনেক বড় হ মা। চাইলে লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাবো। দুই বোন খুশিতে হাততালি দেয়। মা বাবা ওদের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে থাকে। একদিন জসিম মিয়া বাজারে যায়। সেখান থেকে 2 সের চাল ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়ে। ছুটে আসে রাহেলা বানু। কি হয়েছে? যুদ্ধ। যুদ্ধ? রাহেলা বানু অবাক হয়ে বলে। কিছু বলার আগে জসিম শুনতে পায় বাইরে হইচই। ও দুই মেয়ের হাত ধরে বাইরে আসে। দেখে লোকজন আমগাছের নিচে গোল হয়ে বসে রেডিওতে খবর শুনছে। বিবিসির খবরে বলছে, ঢাকা শহরে গত মধ্যরাতে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। জসিমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনছিল। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। লোকজন খবর শুনে উত্তেজিত হয়ে বলে, আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে। রুবা বাবার হাত ছাড়িয়ে অন্য ছেলে মেয়েদের কাছে যুদ্ধের কথা বলার জন্য ছুট দেয়। চিৎকার করে বলে, যুদ্ধ করতে হবে রে, যুদ্ধ যুদ্ধ। কয়েক মাস পরে গায়ে মিলিটারি আসে। জসিম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালানো শিখে নেয়। তারপর গড়ে তোলে মুক্তিবাহিনী। রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবে। জসিম চেয়েছিল রাহেলা ওর বাবার বাড়ি চলে যাক, কিন্তু রাহেলা যেতে রাজি হয়নি। নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসিম। ওরা বাজারের দোকান ও ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুটতে ছুটতে আসে। একটি বুলেট এসে লাগে জসিমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও। রক্তে ভেসে যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর। মিলিটারিরা চলে গেলে যারা পালিয়ে গিয়েছিল তারা ঘরে ফিরে আসে। রাহেলাও মেয়েদের নিয়ে আসে বাড়িতে। অনেক বাড়ি পুড়ে গেলে ওদের বাড়িতে আগুন লাগেনি। বড় আমগাছটা ঘরের চাল আড়াল করে রেখেছে বলে আগুন এখানে আসতে পারেনি। রাহেলা সারা রাত জসিমের জন্য অপেক্ষা করে, কিন্তু জসিম বাড়ি ফেরে না। রুবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। পরদিন গায়ের লোকেরা জসিমের লাশ নিয়ে আসে বাড়িতে। রুবা কিছুক্ষণ বাবাকে দেখে নিশ্চুপ হয়ে যায়, যেন ওরা কথা বলা ভুলে গেছে। রাহেলা তো বারবার গান হারাচ্ছে। গায়ের মেয়েরা ওদের মাকে দেখাশোনা করছে। দুই বোন রান্নাঘরের দরজায় চুপ করে বসে থাকে। রুমার হাত ধরে ঝাঁকিয়ে বলে, যুদ্ধ মানে কি বুবু?
রুমা দুই হাতে চোখ মুছে বলে, বাবার মরে যাওয়া। দুইজন আকাশের দিকে তাকায়। অনেক দূরে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে। উঠছে তো উঠছেই। ওরা বুঝতে পারে পাশের গ্রামে আগুন দিয়েছে পাকিস্তানি মিলিটারি। দুই বোন আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। দুইজনেই বুঝতে পারে যুদ্ধ মানে কি। ঘোর বর্ষা, বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে। দুই বোন ধান ক্ষেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচো চিংড়ি ধরে আনে। ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবে। দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে। যদি লাকড়ির দরকার হয় তখন কি দিয়ে ভাত রান্না করবে মা? দুই বোন অধীর অপেক্ষায় থাকে। সে রাতে বৃষ্টি ছিল না, জ্যোৎস্নায় ভরা ছিল উঠোন। গভীর রাতে দুইজন মুক্তিযোদ্ধা আসে ওদের বাড়িতে। চুপি চুপি ডাকে, মা দরজা খোলো মাগো। রুবা ধর্মরিয়ে উঠে রুমাকে ডাকে। ও ঠেলে মাকে জাগায়। মা ওঠো, শুনো কেউ এসেছে। রাহেলা বানু দরজায় টুকটুক শব্দ শুনে। দরজার কাছে গেলে আবার শুনতে পায় সে ডাক, মা দরজা খোলো। রাহেলা কাপা হাতে দরজা খুললে দুইজন মুক্তিযোদ্ধা দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওদের একজন বলে, ট্রেনিংয়ের সময় জসিম কাকু আমাদের বলেছিলেন দরকার হলে যেন আপনার কাছে আসি। মা আপনি আমাদের চিনবেন না, আমাদের খিদে পেয়েছে, ভাত খেয়েই চলে যাব। কোথায় যাবে? রুমা জিজ্ঞেস করে। নদীর ওপারে, ওখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে। তোমরা যুদ্ধ করবে? রুবা জানতে চায়। হ্যাঁ, আমরা পাকিস্তানি মিলিটারির ক্যাম্প আক্রমণ করব। তোমাদের রাইফেলগুলো ছুঁয়ে দেখি। রুমা গভীর আবেগে বলে। হ্যাঁ দেখো। দুজনে দু বোনের কোলে রাইফেল দুইটা দিয়ে দেয়। রাইফেল দুটো ওরা কুলে নিয়ে বসে থাকে। মা রান্না চড়ায়। কিছুক্ষণ পর রাহেলা গরম ভাত নিয়ে আসে গামলা ভরে, সঙ্গে ডিম আলুর তরকারি। যোদ্ধা দুইজন গপগপিয়ে খায়। দেরি করার সময় নেই। নদীর ঘাটে ওদের জন্য নৌকা নিয়ে বসে আছে অন্যরা। দেরি করা চলবে না। খাওয়া শেষ হলে রাহেলা বলে, তোমরা আবার আসবে তো? দরকার হলে আসতে পারি, নইলে অন্যেরা আসবে, কেউ না কেউ আসবে। রাহেলা বানুকে সালাম করে দুই বোনের মাথায় হাত বুলিয়ে চলে যায় মুক্তিযোদ্ধারা। বর্ষা শেষ। আশ্বিনের শিউলি ফোটার দিন শুরু হয়েছে। একদিন দরজায় টুকটুক শব্দ হয়। হুকুমনিরা দরজা খোলো। দুই বোন লাফ দিয়ে উঠে দরজা খোলে। মুক্তিযোদ্ধারা আসে, ভাত খায়, নয়তো একটু ঘুমিয়ে নেয়। রাতের অন্ধকারে আবার চলে যায়। ঘোরতর যুদ্ধ চলছে চারদিকে। রুমা আর রুবা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। ওরা আবার অপেক্ষা করে একটি ডাক শোনার জন্য। খুকুমনিরা দরজা খুলো, আমরা মুক্তিযোদ্ধা। অনুশীলনী। অনুশীলনীর 1 নম্বর আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ এখন আমরা দেখে নিব। খুশবু, সুগন্ধ, উদ্গ্রীব, খুব আগ্রহী। বিবিসি, যুক্তরাজ্যের বেতার কেন্দ্রের নাম। গণহত্যা, অনেক লোককে মেরে ফেলা। বঙ্গবন্ধু, জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি। ট্রেনিং, কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়া। গপগপিয়ে, গপগপ করে। মুক্তিবাহিনী, শত্রু দল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনাদল। মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতা বা মুক্তির জন্য যুদ্ধ করেন। ক্যাম্প, সেনা ছাউনি। মিলিটারি, সামরিক বাহিনী। 2 নাম্বার আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এই ঘরের ভিতর যে শব্দগুলো আছে সেই শব্দগুলো খালি জায়গায় বসিয়ে এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। কতে আছে, রুবা উদ্গ্রীব হয়ে বলে, মা আমার গল্পটা বলো। খতে আছে সবাই আম গাছের নিচে বসে রেডিওতে বিবিসির খবর শুনছে। গতে আছে ঢাকা শহরে গত মধ্যরাতে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ঘতে আছে জসিমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনছিল। ওতে আছে বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসিম। চতে আছে রাতে মুক্তিযোদ্ধারা এলে তার জন্য ভাত রান্না করবে। 3 নাম্বার আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখে নিব। কতে আছে রুমার জন্মদিনের গল্পটি কি? উত্তর, রুমার জন্মদিনের গল্পটি হলো, যেদিন রুমার জন্ম হয়েছিল সেদিন উঠানের শিউলি গাছটায় অনেক শিউলি ফুল ফুটেছিল। এত শিউলি ফুল আগে কখনো একসঙ্গে ফোটেনি। সেদিন ফুলের খুশবু ছড়িয়ে গিয়েছিল চারদিকে। খতে আছে রুবার জন্মদিনের গল্পটি কি?
উত্তর, রুবার জন্মদিনের গল্পটি হলো, যেদিন রুবার জন্ম হয়েছিল সেদিন রুবার বাবা জসিম মিয়া বাড়ির বাইরের আম গাছটার নিচে বসে ছিল। হঠাৎ তিনি মাথার উপরে তাকিয়ে দেখলেন যে গাছটা আমের বোলে ভরে গেছে। বোলের গন্ধে চারদিক ভরে উঠেছে। গতে আছে, রাহেলা বানু প্রতিদিন 2 মুঠো চাল উঠিয়ে রেখে দিত কেন? উত্তর, যদি কখনো মুক্তিযোদ্ধারা তার বাড়িতে খাবার খেতে আসে আর তার ঘরে চাল না থাকে, তবে তো তিনি মুক্তিযোদ্ধাদের খাবার খাওয়াতে পারবেন না। সে কথা ভেবে রাহেলা বানু 2 মুঠো চাল উঠিয়ে রেখে দিত। ঘতে আছে, গভীর রাত পর্যন্ত 2 বোন কেন জেগে থাকতো? উত্তর, রুমা ও রুবার বাবা জসিম মিয়া ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানি মিলিটারির গুলিতে শহীদ হন। রুমা রুবাদের বাড়িতে মুক্তিযোদ্ধারা এসে খাবার খেত ও বিশ্রাম নিত। তাই তারা 2 বোন মুক্তিযোদ্ধাদের অপেক্ষায় গভীর রাত পর্যন্ত জেগে থাকতো। ওতে আছে, মুক্তিযোদ্ধাদের সাথে জসিম মিয়ার পরিবারের সম্পর্কটি ব্যাখ্যা করো। উত্তর, মুক্তিযোদ্ধাদের সাথে জসিম মিয়ার পরিবারের সম্পর্ক ছিল গভীর। জসিম মিয়া ছিলেন একজন মুক্তিবাহিনীর সংগঠক। তিনি পাকিস্তানি মিলিটারিদের গুলিতে শহীদ হন। তারপর থেকে জসিম মিয়ার বাড়িতে অন্য মুক্তিযোদ্ধারা বিভিন্ন প্রয়োজনে আসেন। জসিম মিয়া জীবিত থাকতে মুক্তিযোদ্ধাদের তার বাড়িতে আসার কথা বলে গিয়েছিলেন। যতে আছে, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি, অনেক বড় হ মা। অনেক বুদ্ধি এবং বড় হ বলতে তুমি কি বোঝো? উত্তর, অনেক বুদ্ধি এবং বড় হ এই কথাগুলো বলে জসিম মিয়া যে তার 2 মেয়ের জন্য প্রশংসা করেছেন এবং দোয়া করেছেন তা বোঝা যায়। তার 2 মেয়ে মনের আনন্দে ফুলের পাপড়ি ছিঁড়ে বইয়ের ভাঁজে রেখে শুকিয়ে তা বাবার কপালে লাগিয়ে দেয় আর বলে, বাবা তোমার 1000 বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক। মেয়েদের এ ধরনের কাজে খুশি হয়ে জসিম মিয়া তাদের প্রশংসা ও দোয়া করতে গিয়ে আলোচ্য উক্তিটি করেন। ছতে আছে, একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ করার জন্য কি কি যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার? উত্তর, একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ করার জন্য যে যে যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার তা হলো স্বদেশপ্রেম, সাহসিকতা, বিচক্ষণতা, কৌশলগত দক্ষতা, প্রতিবাদী হওয়ার ক্ষমতা। এইসব যোগ্যতা ও দক্ষতা একজন মুক্তিযোদ্ধার অবশ্যই থাকতে হবে। তা না হলে সে কখনো দেশকে রক্ষার জন্য যুদ্ধ করতে পারবে না। 4 নাম্বার আছে, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। কতে আছে, ফুলের পাপড়ি ছিঁড়ে 2 বোন কোথায় রাখত? উত্তর হবে খাতার ভিতর। খতে আছে, আম গাছের নিচে বসে জসিম কিসের খবর শুনছিল? উত্তর হবে গণহত্যার খবর। গতে আছে, রুবা রুমার হাত ধরে ঝাঁকিয়ে বলে, যুদ্ধ মানে কি বুবু? রুমা 2 হাতে চোখ মুছে বলে, বাবার মরে যাওয়া। ঘতে আছে, কখন শিউলি ফুল ফোটে? উত্তর হবে আশ্বিন মাসে। 5 নাম্বার আছে, শব্দগুলোকে বিশেষ্য ও বিশেষণ পদ অনুযায়ী সাজায়। এমন কিছু শব্দ আছে যা দিয়ে কারোর নাম, জায়গার নাম বোঝায়, সেগুলো বিশেষ্য। যেমন নদী শুকিয়ে গেছে, এখানে নদী বিশেষ্য পদ। আবার এমন শব্দ আছে যা দিয়ে বিশেষ্য শব্দের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়, সেগুলো বিশেষণ পদ। যেমন মুনা দৌড়ে দ্রুত পালিয়ে গেল, এখানে দ্রুত বিশেষণ পদ। এবার নিচের শব্দগুলো থেকে বিশেষ্য ও বিশেষণ পদ আলাদা করি। তো এখানে কতগুলো শব্দ দেয়া আছে, এখন আমরা শব্দগুলো থেকে বেছে নিয়ে বিশেষ্য পদগুলো এ পাশে লিখব এবং বিশেষণ পদগুলো এ পাশে লিখে ফেলব। তো একটি করে দেখানো আছে, নদী বিশেষ্য পদ আর গরম হচ্ছে বিশেষণ পদ। প্রথমে আছে গাছ, গাছ হচ্ছে বিশেষ্য পদ। তারপর আছে ভাত, ভাতও বিশেষ্য পদ। শুকনো, শুকনো বিশেষণ পদ। তারপর আছে ভীষণ, ভীষণ বিশেষণ পদ। তারপর আছে কাপা, কাপা বিশেষণ পদ। তারপর আছে দরজা, দরজা হবে বিশেষ্য পদ। তারপর আছে রাইফেল, রাইফেল হবে বিশেষ্য পদ। গভীর, গভীর হবে বিশেষণ পদ। হাড়ি, হাড়ি হবে বিশেষ্য পদ। দ্রুত, দ্রুত হবে বিশেষণ পদ। 6 নম্বর আছে, বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। তো একটা আমাদের জন্য করে দেয়া আছে, জন্ম, মৃত্যু। যুদ্ধের সময় দেশের অনেক লোকের মৃত্যু হয়েছিল। তারপর আছে কান্না, বিপরীত শব্দ হবে হাসি। মিনার হাসি খুব সুন্দর। ভরা, ভরার বিপরীত শব্দ হবে খালি। খালি পেটে থাকতে নেই। যুদ্ধ, যুদ্ধের বিপরীত শব্দ হবে শান্তি।
সৃষ্টিকর্তাকে স্মরণ করলে শান্তি মেলে। দূর, দূরের বিপরীত শব্দ হবে কাছে। বাড়ির কাছেই কর্নার স্কুল। শুকনো, শুকনোর বিপরীত শব্দ হবে ভেজা। ছেলেটি ভেজা কাপড়ে বাড়ি ফিরল। 7 নাম্বার আছে বাক্য রচনা করি। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, শব্দগুলো দিয়ে চলো এখন আমরা বাক্য তৈরি করে ফেলি। জন্মদিন, আজ রুবার জন্মদিন। আয়ু, বাবা তোমার 1000 বছর আয়ু হোক। অপেক্ষা, আমি মিনার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছি। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার আমাদের অহংকার। রেডিও, বাবুল মিয়া রেডিওতে খবর শোনে। 8 নম্বরে আছে কথাগুলো বুঝে নেই। ধপাস করে পড়া, হঠাৎ ধপ করে পড়া। ট্রাক থেকে চালের বস্তাটি ধপাস করে পড়ে গেল। মুখ থুবড়ে পড়া, উপর হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। ছেলেটি হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। গপগপিয়ে খাওয়া, একসঙ্গে বেশি খাবার মুখে পুরে দ্রুত খাওয়া। সে গপগপিয়ে সব ভাত খেয়ে ফেলল। 2 সের, আমাদের দেশে আগে ওজন মাপের জন্য সের ব্যবহার করা হতো। 1 সের পরিমাণ বর্তমান মাপে 1 কেজির কিছু কম, প্রায় 0.935 কেজি। 1 কেজি সমান 1.07 সের, প্রায়। 9 নম্বর আছে কর্ম অনুশীলন। আমার শ্রেণীকক্ষ মা বাবা দাদা দাদি পাড়া প্রতিবেশীদের নিকট থেকে মহান মুক্তিযুদ্ধের সময়কার গল্প শুনে তা লিখি ও শ্রেণীর সহপাঠীদের পড়ে শোনাই। তো তোমরা নিশ্চয়ই তোমাদের দাদা দাদি বাবা মা বা পাড়া প্রতিবেশীর কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনে থাকতে পারো। তো সেই গল্পগুলো তুমি শুনবে এবং তা লিখে নিবে, লিখে নিয়ে তোমার শ্রেণীর সহপাঠীদের পড়ে শোনাবে। তো ছোট্ট বন্ধুরা, আমার আজকের ভিডিও অনুশীলনীর কাজগুলো এখানেই শেষ হয়েছে। তো এই অনুশীলনী থেকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব, বাড়ির কাজগুলো তোমরা করে নিবে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে 1 নম্বরে অনুশীলনীর 3 নং প্রশ্নের উত্তরগুলো শিখে লিখবে। তো তোমরা অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে 3 নম্বরে, সেই প্রশ্নগুলো উত্তর ভালোভাবে শিখে না দেখে খাতায় লিখবে। 2 নম্বরে থাকবে শয়ে ত, শয়ে ব, নয়ে ন, নয়ে ত, পয়ে ত, ময়ে ম, দয়ে ধ, এই যুক্তবর্ণগুলো ভেঙে 2টি করে শব্দ লিখবে। তো ছোট্ট বন্ধুরা, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।